ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় ফেঁসে গেছেন যেখানে সময় আপনার জন্য থেমে গেছে। আশপাশের যা কিছু আছে সবকিছু ঠিক আছে, কিন্তু পৃথিবীতে হাজার বছর মুহূর্তের মধ্যেই পার হয়ে গেছে। এরকম একটা কিছু হয়েছিল আজকের গল্পতে। এরকম একটা দুনিয়া যেখানে সময়ের খেলাতে মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায় সবকিছু। একদল আর্কোলজিস্ট এরকম এক গুহার মধ্যে চলে গিয়েছিল। তাদের সঙ্গে ঘটেছিল এই অদ্ভুত ঘটনা। হারিয়ে গিয়েছিল পৃথিবী থেকে, এবং পৃথিবীতে ফিরে আসতে আসতে পরিবার পরিজন সবাইকে হারাতে হয়েছিল। কি ঘটেছিল তাদের জীবনে, আর কিভাবেই বা তারা ফিরে আসছিল পৃথিবীতে, তাই দেখব আজকের মুভিতে। তারা কিভাবে সার্ভাইভ করেছিল এই ভয়ঙ্কর গুহার ভেতর। এরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতে যাওয়া যাক। তো মুভির শুরুতে একজন আর্কোলজিস্ট জঙ্গলকে এক্সপ্লোর করার জন্য অদ্ভুত এক জায়গায় চলে আসছে। চারপাশে ঘন জঙ্গল, শহর থেকে 1000 কিলোমিটার দূরে। জঙ্গলের মধ্যে সে হঠাৎ একটি গুহা দেখতে পায়। গুহার চারপাশে লতা পাতা দিয়ে ভরপুর ছিল। তার সঙ্গে একটি কুকুর ছিল, আর ইনি হলো আর্কোলজিস্ট হপার। তার কাছে ছিল তার একটি আইডি কার্ড ও একটি গাড়ি। গুহাটা দেখে তার মনে প্রশ্ন জাগে, কি হতে পারে গুহার ভিতরে। তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিল। টর্চ লাইট জ্বালিয়ে যখন ভিতরের দিকে তাকায়, দেখতে পায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির কাছে অস্ত্র ছিল ও একটি হারিকেন ছিল আলো দেওয়ার জন্য গুহার ভিতরে। লোকটি চুপচাপ দাঁড়িয়ে আছে। হপার পেছন থেকে তাকে চিৎকার করে ডাকছিল, কিন্তু লোকটি কোনো সাড়া দেয়নি। এই দৃশ্য দেখার পর হপার তার কুকুরকে ডাকে এবং সরাসরি বাড়িতে চলে আসে। সে ভেবেছিল এখানে কোনো বিপদ হতে পারে। সে তার ছাত্রদের সঙ্গে পরামর্শ করে এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুনরায় ওই গুহার দিকে চলে আসে। তার কুকুরকে সঙ্গে নিয়ে সে গুহার ভিতরে প্রবেশ করতেছিল। যখনই গুহার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিল, কুকুরটি তখন পিছ থেকে তাকে বারবার সাবধান করছিল, ভিতরে বিপদ হতে পারে। তারপর হপার গুহার দিকে তাকায় এবং দেখতে পায় লোকটা এখন পর্যন্ত ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। হপার সিদ্ধান্ত নেয় কুকুরটাকে বাইরে রেখে সে নিজে গুহার ভিতরে প্রবেশ করবে, ব্যাপারটাকে পর্যবেক্ষণ করবে কি হচ্ছে ওইখানে। একটুখানি এগিয়ে যাওয়ার পর হপার অনুভব করে ভিতরের আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে। হাত ধারা স্পর্শ করে অনুভব করে একটি অদৃশ্য দেয়াল তার সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের এ প্রান্তরে হপার। আবহাওয়াটা থমথমে ছিল। এই পরিবেশটা হপারের ভিতর নতুন এক প্রশ্নের জন্ম দেয়, কি হতে পারে এখানে। কোনো রকম চিন্তা ভাবনা না করেই সে গুহার ভিতরে গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। একটুখানি গভীরে প্রবেশ করার পর হপার দেখতে পায় ওই লোকটার শরীর আস্তে আস্তে নড়াচড়া করছে, তবে স্বাভাবিকভাবে নড়াচড়া করছিল না। মনে হচ্ছে পানির মধ্যে যেভাবে মানুষের ছায়া নড়াচড়া করে ঠিক ওইভাবে নড়াচড়া করছে। একটু পর লোকটা স্বাভাবিক গতিতে হাঁটাচলা শুরু করে। বিষয়টা দেখে হপার আরো গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আসলে কে, কোথা থেকে এসেছে, আর কেনই বা এত সব কিছু হচ্ছে এখানে। ওই লোকটার কাছে অস্ত্র ছিল, তাই হপার তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। সে চুপচাপ দেখতেছিল ওই লোকটিকে। কিছুক্ষণ পর লোকটা হঠাৎ আড়ালে চলে যায়, আর হপার গুহার ভিতর প্রবেশ করে। আর তখনই তার সামনে আসে অদ্ভুত এক রহস্যময় আলো। আলোটা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হচ্ছে বারবার, কখনো অন্ধকার তো কখনো আলো। পরিবেশটা দেখে হপার ভাবনাতে পড়ে যায়, হচ্ছেটা কি। গুহার ভিতরে তো অন্ধকার থাকার কথা, এখানে আলো আসলো কোথা থেকে। হপারের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর তখনই একটা মানুষের আর্তনাদের শব্দ শুনতে পায়। আর্তনাদের শব্দ শোনার পর হপার বুঝতে পারে ভিতরে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ভয়ে কাঁপতে কাঁপতে পিছনের দিকে না তাকিয়ে সে সরাসরি বাইরে চলে আসে। হপার বাইরে এসে দেখতে পায় বাইরের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। মনে হচ্ছিল সে ভবিষ্যতে চলে আসছে। হপার মাত্র 3 মিনিটের জন্যই গুহার ভিতরে ছিল। হপার যখন গুহার ভেতরে প্রবেশ করেছিল তখন ছিল দিন, আর যখন বাইর হয়ে আসছে তখন রাত হয়ে গেছে। চিন্তার বিষয় হলো সে যে কুকুর গুহার দরজার সামনে রেখেছিল সেটা ওখানে নেই। একটুখানি সান্ত্বনা পেয়েছে মনের মধ্যে, কারণ সে তার গাড়িটাকে দেখতে পেয়েছে। কিন্তু গাড়ি দেখে সে ভাবনায় পড়ে যায়,
গাড়ির উপরে নিচে চারপাশে গাছপালায় জড়ো হয়ে গেছে। মনে হচ্ছে বহু বছর যাবৎ এখানেই পড়ে আছে গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ির এই পরিস্থিতি দেখে হপার ভেবেছে কেউ হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু যখনই সে তার আইডি কার্ডটা দেখতে পেল তখন আরো হতাশ হয়ে গেল। মনে হচ্ছে আইডি কার্ডটা এখানে বহু বছর যাবৎ পড়ে আছে। আইডি কার্ডের রংটা ফ্যাকাশে হয়ে গেছে। তখনই সে বুঝতে পারছে ব্যাপারটা খুব সিরিয়াস। সে এসব কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আসলে সে কি জীবিত নাকি বহু বছর আগে মারা গেছে এটাই ভাবছে। কেমন জানি সবকিছু এলোমেলো লাগছে তার কাছে। এইখান থেকে কিভাবে বাড়ি ফিরবে সেটাই ছিল তার চিন্তার বিষয়। তখনই হপারের নজর পড়ে আরো একটা গাড়ির উপরে। সে যখন এখানে এসেছিল তখন এখানে কোনো গাড়ি ছিল না। খুব জোরে চিৎকার করে কেউ কি আছেন এখানে, কিন্তু কেউ কোনো জবাব দেয়নি। বাধ্য হয়ে নিজের খারাপ গাড়িটার জন্য ব্যাটারি নেওয়ার সিদ্ধান্ত নেয় পড়ে থাকা ওই গাড়ি থেকে। যখনই সে গাড়ির কাছে গিয়েছিল তার ভিতরের হার্টবিট বেড়ে যায়। গাড়ির ভিতরে প্রবেশ করে একটি পুরনো ব্যাগ খুঁজে পায়। ওই ব্যাগটা ছিল তার ছাত্র টেইলরের। খুব জোরে জোরে টেইলরকে ডাকতেছে হপার, কিন্তু কোনো জবাব না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে চিন্তা করতে থাকে টেইলর কি তাহলে গুহার ভিতরে প্রবেশ করেছে। তাই হপার নিজের ছাত্রকে সাহায্য করার জন্য গুহার ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। হপারের এই বিষয়টা জানা ছিল না। সেটা হলো দ্বিতীয়বার যখন গুহার ভিতরে অদৃশ্য দেয়ালের কাছে হপার অবস্থান করেছিল, ওই মুহূর্তে বাইরের পৃথিবীতে 3 বছর অতিবাহিত হয়ে গেছে। হপারের হঠাৎ এরকম উদাও হওয়াতে তার ছাত্র টেইলর চিন্তিত হয়ে পড়ে। টেইলর ভেবেছে হয়তো হপার খুব বড় বিপদে পড়েছে। তাই হপারকে খোঁজার জন্য টেইলর তার কিছু বন্ধু বান্ধবকে একত্রে করে একটা টিম তৈরি করে। তারা হলো ফারুবি, জ্যাক, বি, জারা ও টেইলর। সবাই মিলে হপারের খোঁজে বেরিয়ে পড়ে গুহার দিকে। রাস্তাতে হপারের গাড়ি তারা খুঁজে পায়নি, তবে একটি মাইক্রোবাসের ভিতর হপারের ছোটবেলার কিছু ছবি খুঁজে পায়। টেইলরের মনে হচ্ছে সে তার পরিবারকে হারিয়ে ফেলছে। হপারের পারিবারিক ছবি পেয়ে টেইলর ভাবছে হপার হয়তো আশেপাশে কোথাও আছে। তারা সবাই এই বিষয়টা ভাবার পরও কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না। কোথায় থাকতে পারে হপার? হঠাৎ মাইক্রোবাসের পাশে ফারুবি একটি পুরনো দড়ি খুঁজে পায়। দড়িটার পিছু করতে করতে একটি গুহার কাছে চলে আসে সবাই। গুহার একটুখানি ভিতরে আসার পর দেখতে পায় দড়িটা ছিঁড়ে গেছে আর বাকি অংশটা গুহার গভীরে পড়ে আছে। তখন মনে মনে ভাবতে থাকে হয়তো গুহার গভীরে কেউ প্রবেশ করেছে আর সে উপরে উঠে আসতে পারেনি দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে। তবে গুহার গভীরে আসলে কি আছে এটাই ছিল ভাবনার বিষয়। তবে এটা তার নিশ্চিন্ত হতে পারেনি আসলে গুহার ভিতরে হপার আছে কিনা। আর তখনই সবাই সিদ্ধান্ত নেয় গুহার ভিতরে প্রবেশ করবে। ফারুবি উপরে থাকবে, কারণ ফারুবি খুব ভয় পায়। সে গুহার প্রবেশদ্বারে বাহিরে সবার জন্য অপেক্ষা করবে। ফারুবির ধারণা ছিল না এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচাইতে বড় ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। গুহার ভিতরে বাকি 4 জন রশির মাধ্যমে নিচে নামার সিদ্ধান্ত নেয়। আর তখনই তারাও একটা অদৃশ্য দেয়াল অতিক্রম করে আবহাওয়াটা পরিবর্তনের অনুভব করে। তবে এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে তারা। তারপরও একে একে 4 জনই নিচে নেমে পড়ে। নিচে নেমে অতি উৎসাহ সহকারে জ্যাকি ও ভিপস এক্সপ্লোর শুরু করে। আর তখন গুহার ভিতরে জোরে একটা চিৎকারের শব্দ শুনতে পায়। প্রথম থেকেই জ্যাকি ও ভিপসের গুহার ভিতরে কি আছে এই বিষয়টা জানার খুব কিউরিয়াসি ছিল তাদের দুজনের। যখন মানুষের চিৎকার শুনতে পেয়েছে ওই মুহূর্তে বুঝে গেছে এই গুহার ভিতরে কেউ সুরক্ষিত না। জ্যাকি সিদ্ধান্ত নেয় তাৎক্ষণিক সবারই এখান থেকে ফিরে যাওয়া উচিত। তাই সে সঙ্গে সঙ্গে দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। একটুখানি উপরে ওঠার পর দড়িটা ছিঁড়ে সে নিচে পড়ে যায়। টেইলর দড়িটাকে শক্ত করে ধরে জ্যাকিকে সাহায্য করছিল। সে নিচে পড়ে যাওয়াতে তার পা মচকে যায়। টেইলর সাহায্য করছিল উপরে উঠতে, সেও তার হাতে আঘাত পায়। আঘাত পাওয়ার চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে দড়িটা কেন ছিঁড়ে গেল আর এখন তারা কিভাবেই উপরে যাবে। টেইলর দ্বিতীয় দড়িটাকে একটুখানি টান দেয় আর সঙ্গে সঙ্গে সেই দড়িটাও ছিঁড়ে নিচে পড়ে যায়। তখন টেইলর ভাবে ফারুবি হয়তো তাদের সঙ্গে মজা করছে। রাগান্বিত হয়ে টেইলর রেডিও ট্রান্সফরমিটার হাতে নেয়। ফারুবির সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে। সে ফারুবিকে বলে এরকম মজা করা থেকে বিরত থাকো আর দ্রুত আমাদের কাছে দড়ি পাঠাও, আমরা উপরে আসব। কিন্তু অপর প্রান্ত থেকে ফারুবির কোনো উত্তর আসছিল না। তখন যারা এই পরিস্থিতিটাকে সামলাতে চেষ্টা করে, কথা বলতে চেষ্টা করে ফারুবির সঙ্গে, তখনই ভয়ঙ্কর এক শব্দ শুনতে পায়।
মনে হচ্ছে কোনো কিছু উপর থেকে নিচে পড়েছে। আওয়াজ শুনে সবাই থমকে যায়। এবার সামনে আগাতে ভয় পাচ্ছে, কি হতে পারে। টেইলর শব্দ শুনে ভয় পেয়ে পুনরায় ফারাবির সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে রেডিও ট্রান্সফারের মাধ্যমে। তখন টেইলর আশ্চর্য হয়ে যায়। সে যখন নিজের শব্দ শুনতে পায় বারবার, টেইলর ভাবছে হয়তো এটা তার হ্যালোসিনেশন হচ্ছে। তাই সে দ্বিতীয়বার চেষ্টা করে কন্টাক্ট করার জন্য ফারাবির সঙ্গে। একটু পরেই রেডিও ট্রান্সফারের মাধ্যমে ফারাবির শব্দ শুনতে পায়। সে খুব আর্তনাদ করছে, সাহায্য চাইছে তাদের কাছে। মনে হচ্ছে সে খুব আহত। তখন যারা খুব চিন্তিত হয়ে পড়ে। তারা ফারাবিকে খোঁজার জন্য একটুখানি সামনে এগোতে থাকে। হঠাৎ তাদের সামনে পড়ে এক আশ্চর্য রকমের আলো। আলোটা কখনো আলোকিত হচ্ছে আবার কখনো অন্ধকার হয়ে যায়। তখন তারা দেখতে পায় গুহার প্রবেশদ্বারের দিকে একটি দড়ি ঝুলানো। দড়িটা খুব পুরনো মনে হচ্ছিল, দড়িটা ছেঁড়া ছিল। ওটার এই অবস্থা দেখে মনে হচ্ছিল ওটা ফারাবির দড়ি ছিল। যারা দড়িটাকে ধরে উপরে উঠে যায় এবং নিচের দিকে তাকিয়ে সে যা দেখতে পায় তা তার হার্টবিট বেড়ে যায়, কারণ নিচে ফারাবির মৃতদেহ পড়েছিল। টেইলর দড়িটাকে হাতে নিয়ে পর্যবেক্ষণ করে বলে, মনে হচ্ছে কেউ উপর থেকে দড়িটাকে কেটে দিয়েছে, আর এই কারণেই ফারাবি নিচে পড়ে গেছে। ফারাবি হয়তো আমাদের ডাকে নিচে আসার চেষ্টা করেছিল। তবে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে ফারাবি খুব ভীতু ছিল। কেউ তাকে বললেও সে নিচে নামার মতো মানুষ না। তবে সে নিচে কেন আসতে চেষ্টা করছিল? এত সব প্রশ্নের মধ্যে টেইলর বিভ্রান্তিতে পড়ে যায়। তখন সবাই বলে টেইলরকে, ফারাবির কাছে ভিডিও রেকর্ডার ছিল, খোঁজে দেখো ওটা পাওয়া যায় কিনা। আমরা হয়তো ওটার মধ্যে ক্লু খুঁজে পাবো। ভিডিও ফুটেজ দেখার পর তারা বিভ্রান্ত হয়ে পড়ে। যখনই তারা ভিতরে প্রবেশ করেছে ততক্ষণে বাইরে 7 দিন অতিবাহিত হয়ে গেছে। ফারাবি তার ভিডিও বার্তাতে বলছে ফারাবি হপারের জিপ গাড়িটাকে খুঁজে পেয়েছে। সে হপারের ব্যবহৃত দড়িটাকেও খুঁজে পেয়েছে। ফারাবি পুনরায় একটি ডায়েরি খুঁজে পায়, তার মধ্যে কিছু ছবি আঁকা ছিল। স্পেনের রানী তার স্বামীর জীবন বাঁচানোর জন্য ফাউন্ড অফ ইউথের খোঁজে একটি টিম পাঠিয়েছিল এই গুহার ভিতরে। রানীর সমস্ত বাহিনী গুহার ভিতরে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কিছু লোক খুব কষ্ট করে তাদের জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিল, আর ওই গুহার ভিতরে পুরো সৈনিক বাহিনী রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়েছিল। ফারাবির তথ্য এখানেই শেষ হয়নি। ওই দিন সন্ধ্যায় সে আরো একটা ডায়েরি খুঁজে পায়, যেটা ছিল হপারের বাবা। তখন একটি চিরন্তন সত্য বাহির করে ফেলে। সেখানে লেখা ছিল হপারের মা বাবা ফাউন্ড অফ ইউথ খোঁজার জন্য এই গুহার মধ্যে প্রবেশ করেছিল তার অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য। ফাউন্ড অফ ইউথ এক আশ্চর্য ধরনের পানি, যেটা পান করলে অথবা শরীরে ব্যবহার করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। তাই তারা অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য গুহার মধ্যে প্রবেশ করেছিল। এই কথাগুলোকে রেকর্ডিং করার সময় 7 দিন অতিবাহিত হয়ে গেছে। ফারাবির কাছে খাবার পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। সে বলছে এখন সে কি করবে। তার সঙ্গে যে 4 জন ছিল তারা সবাই গুহার ভিতরে গভীরে প্রবেশ করেছে। আর সে বাড়ি ফিরে যাবে কিভাবে, কারণ ফারাবি ড্রাইভিং করতে পারে না। সে বাড়িতে যাওয়ার রাস্তাও চেনে না। ফারাবি তার ভিডিও বার্তায় বলতে থাকে হয়তো তার 4 বন্ধু যারা ভিতরে প্রবেশ করেছে তারা এখন আর বেঁচে নেই। সে হয়তো কিছুক্ষণ পরে মারা যেতে পারে বিনা খাবার পানিতে। সে 1000 কিলোমিটার রাস্তা পার হয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। তাই তার মার কাছে ভিডিও বার্তায় বলে তাকে ক্ষমা করে দিতে। তখন সে হপারের গাড়ির কাছে যায় এবং ভিডিও করতে করতে বলে সে হয়তো হপারকে খুঁজে বের করতে পারবে। হপারের গাড়ি থেকে দড়ি নিয়ে সে গুহার ভিতরে ছুঁড়ে মারে এবং গুহার গভীরে প্রবেশ করার জন্য চেষ্টা করে। যখনই সে গুহার ভিতরে একটুখানি প্রবেশ করে তখন উপরের দিকে তাকিয়ে দেখে খুব দ্রুত সময় পার হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আলোকরশ্মি পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ পরেই দড়িটা ছিঁড়ে ফারাবি নিচে পড়ে যায়। পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল তারা সবাই পুরো ভিডিও ক্লিপটা দেখার সাহস করছিল না। পরবর্তীতে কি হয়েছিল, ভিডিও ক্লিপ বন্ধ করে দেয়। তখনই তাদের সামনে নতুন এক প্রশ্ন জাগে। তারা ভিতরে প্রবেশ করেছে সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে, আর ফারাবি কিভাবে বলছে ভিডিওতে 7 দিন পার হয়ে গেছে। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে তাদের সঙ্গে। এই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না। একটা বিষয় ঠিক ছিল, সেটা হলো যা কিছু হচ্ছে এই আজব গুহার কারণেই হচ্ছে। এখন তাদের সবচেয়ে বড় টার্গেট হলো এখান থেকে কিভাবে জীবিত বের হওয়া যায়। দড়ির উপর ভরসা ছিল না কারোই। দলের মধ্যে পাহাড় আহরণ করার অভিজ্ঞতা সবচাইতে বেশি ছিল যারা গুহার উঁচু নিচু পাথর বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং উপরে গিয়ে সাহায্য নিয়ে আসবে বাকি সবাইকে এখান থেকে উদ্ধার করার জন্য। যারা উপরে পৌঁছে যায় চারপাশে যখন নজর বুলালো তখন দেখে অবাক, যেখানে সবুজ গাছপালা দিয়ে ভরপুর ভূমি ছিল এখন সেখানে উঁচু নিচু পাহাড় আর মরুভূমি দেখতে পাচ্ছে। বাতাসের সঙ্গে ধুলো এত পরিমাণ ছিল সে কিছুক্ষণ পর পর কাশি দিতে থাকে।
তখন সে তার স্যাটেলাইট ফোনটাকে অন করে দেখতে পায় নেটওয়ার্ক শূন্য। ওই মুহূর্তে হঠাৎ চোখের সামনে চলে আসে এক ধুলোর ঝড়। খুব দ্রুত গতিতে ওই ধুলোর ঝড় যারার দিকে আসছে। সে বারবার চেষ্টা করছিল স্যাটেলাইট ফোনে নেটওয়ার্ক ধরার জন্য, সিগন্যাল পাওয়ার জন্য। সে একটি উঁচু পাহাড়ের উপর উঠে পড়ে, আর তখন সে যা দেখতে পায় এতে তার হার্টবিট বৃদ্ধি পায়। আকাশের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ভাসমান, সঙ্গে সঙ্গে আসমান ও জমির দ্রুত খুব কাছাকাছি মনে হচ্ছে। চাঁদকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে, কোনো টেলিস্কোপ ছাড়াই। যারা স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিল চাঁদের মধ্যে কি হচ্ছে। সে সবকিছু ভিডিও রেকর্ড করে ভয়ে পুনরায় গুহার ভিতর চলে আসছে। যারা ফিরে এসে সবার কাছে সে উপরে সবকিছু বর্ণনা দেয়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে সবাইকে বলে, আমি বহুদিন যাবৎ উপরে চেষ্টা করেছি সাহায্য নেওয়ার জন্য, কিন্তু কোনো মানুষ খুঁজে পাইনি। দলের সবাই বলে, তুমি মাত্র 2 থেকে 3 সেকেন্ডের জন্য উপরে ছিলা। বহুদিন যাবৎ কিভাবে তুমি চেষ্টা করেছো সাহায্যের জন্য, ব্যাপারটা বুঝলাম না। টেইলর বলে, পাগলের প্রলাপ করছো তুমি আমাদের সঙ্গে। যারা বাধ্য হয়ে উপরে যে ভিডিও করেছিল সবাইকে তা দেখায়। ভিডিওর প্রমাণ দেখে টেইলর অবাক হয়ে যায়। টেইলর তার নিজের রেকর্ডিং ডিভাইসটি যারার হাতে তুলে দেয়। টেইলরের ভিডিও রেকর্ড দেখে যারা বুঝতে পারে সে আসলে 1 সেকেন্ডের জন্য উপরে ছিল। যারার ভিডিও রেকর্ড দেখে সবাই বুঝতে পারছে যারা বহুদিন যাবৎ সেখানে ছিল। দুজনের ভিডিও কম্পেয়ার করে সিদ্ধান্তে পৌঁছে যায় গুহার ভিতরের 1 সেকেন্ড গুহার বাইরের 1 মাসের সমান হয়ে যাচ্ছে। গুহার ভিতরে সময় খুব ধীর গতিতে যায়। বাইরে যে আলোকরশ্মি গুহার ভিতরে আসছে এক একবার আলোকিত হয় এবং অন্ধকার হয়ে যায়। ওই এক একটা পলক এক একটা দিন পার হয়ে যায়। এতে বুঝতে পারছে প্রতিটা মিনিটে 30 বার সূর্য উদয় হচ্ছে, এবং বুঝতে পারছে দড়ি কেন বারবার ছিঁড়ে যায়। অর্থাৎ গুহার ভিতরে 1 মিনিট আর গুহার বাইরের 1 মাসের সমান সময় হয়ে যায়। গুহার ভিতরে এভাবে 12 মিনিট দড়িতে ঝুলে থাকলে প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে, আর এই কারণেই দড়ি নিজে নিজে ছিঁড়ে যায়। এতটা সময় যদি কোনো মানুষ দড়ির উপর ঝুলে থাকে তবে দড়ি নিজে নিজেই ছিঁড়ে যাবে, আর এটাই কারণ ছিল তাদের দড়ি বারবার ছিঁড়ে যাওয়ার। তখন টেইলর ফারাবির মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ফারাবির ভিডিও ক্লিপটা পুনরায় চালু করে। ভিডিওটি দেখে এক নতুন তথ্য আবিষ্কার করে। ফারাবি যখন গুহার মধ্যে পড়েছিল সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। সে কিছুক্ষণ সময়ের জন্য বেহুশ হয়ে গিয়েছিল, তারপর ধীরে ধীরে তার হুঁশ আসে। টেইলর যখন রেডিও ট্রান্সফারের মাধ্যমে বারবার ডাকছিল ফারাবিকে, সে উত্তর দিতে চেষ্টা করছিল। ঠিক ওই সময় ক্যামেরার মধ্যে একটি বড় পা দেখতে পায় মানুষের। কোনো কিছু না বলেই ওই অজানা ব্যক্তি পাথর দিয়ে ফারাবিকে হত্যা করে। তখন বুঝতে পারে তারা ছাড়াও গুহার মধ্যে অন্য কোনো মানুষের উপস্থিতি আছে। এই গুহার মানুষগুলো খুব ভয়ঙ্কর। বিপস ফারাবির ভিডিও ক্লিপটাকে 10x স্লো করে উপরের আলোক রশ্মিটাকে দেখে। ভিডিওতে সূর্যের আলোক রশ্মির ফ্ল্যাশ দেখে বুঝতে পারছে এক একটা ফ্ল্যাশ এক একটা বছর পার হয়ে যাচ্ছে। এই হিসেবে বর্তমান পৃথিবীতে কয়েক হাজার বছর পার হয়ে গেছে। এই হিসাব কষার পর যারা যে প্রথমবার সাহায্যের জন্য উপরে গিয়েছিল সে পুরোপুরি ভেঙে পড়ে। সে বলে হয়তো এখন আর পৃথিবীতে বসবাসের জন্য কোনো মানুষ নেই। এই কথা যখন আলোচনা করছে তখন গুহার ভিতরে উপর থেকে একটি বড় ব্লু রড পড়ে, আর ওই গুহার ভিতরে এসে মাটির ভিতরে গেঁথে পড়ে ওই ব্লু রডটি। ওই ব্লু রডটি একটি মইতে রূপান্তর হয়ে যায়। টেইলর ব্লু রড সম্পর্কে জানার চেষ্টা করছিল, আর তখনই দেখতে পায় আজব দেখতে একটা লোক গুহার ভিতরে প্রবেশ করছে। ওই লোকটি মাস্ক পরা ছিল, উচ্চতা আনুমানিক 10 ফুট হবে। লোকটিকে দেখে সবাই খাপে যায়। আসলে এটা কি মানুষ নাকি অন্য কিছু? আর তখনই দেখতে পায় পেছন থেকে একজন জঙ্গলি এসে ওই লোকটার উপর আক্রমণ করে। ওই লোকটার কাছে ছিল অত্যাধুনিক টেকনোলজি। সে অধিক লম্বা ছিল, যার ফলে জঙ্গলি লোকটাকে খুব সহজেই পরাজিত করে ফেলে। জঙ্গলিকে পরাজিত করার পর ওই লোকটা ধীরে ধীরে টেইলরের কাছে আসতে থাকে। এতে টেইলর খুব ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না এই লোকটা তাদের বন্ধু নাকি শত্রু। কিছুক্ষণ আগে এই লোকটা একটি জঙ্গলি মানুষকে হত্যা করেছে। লোকটার সারা শরীরে বিশেষ এক ধরনের কাপড় পরা ছিল, মাস্কের ভিতর অক্সিজেন বসানো ছিল। তারা সবাই ভেবেছে এটা হয়তো এলিয়েন হবে। সবাই ভয়ে ওইখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা জানতো না তাদের আসল বিপদ গুহার ভিতরেই অপেক্ষা করছে। পাথরের একটি রাস্তা পার হয়ে সবাই এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটি মৃত লাশ দেখতে পায়, আর ওই মৃত লাশটি এখনো গরম আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা গেছে। জ্যাকি ওই মৃত মহিলাকে দেখে চিনে ফেলে। এই মহিলা ছিল হপারের মা। কাছাকাছি আরো একটি লাশ খুঁজে পায়, দেখতে পায় সেটা ছিল হপারের বাবা। তখন তারা খুঁজে বের করতে চেষ্টা করছিল এদের দুজনের মৃত্যু কিভাবে হয়েছে। তাদের নজর পড়ে যায় কিছু আদিবাসী জঙ্গলিদের দিকে। তখন দেখতে পায় ওই জঙ্গলিরা একটি মৃত রাখাল ছেলের শরীর থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। টেইলর সবাইকে বলে ওই জঙ্গলিরাই ফারাবিকে হত্যা করছে। চুপচাপ অন্য কোনো ট্যানেল দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো, কোনো আওয়াজ করো না।
আর ওই সময় ওই আদিবাসীদের একজন পুরো টিমটাকে দেখে ফেলে। টেইলার ওই জঙ্গলির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং ওই সময়ের মধ্যে যেন বাকি সবাই পালাতে পারে। কিছুটা সময় লড়াই করে টিকে থাকতে পারছিল টেইলার। ওই জঙ্গলি টেইলারকে হত্যা করে এবং বাকি সবাইকে পিছু করতে থাকে। তখনই তারা গুহার মধ্যে একটি জায়গায় চুপচাপ লুকিয়ে পড়ে। জঙ্গলি লোকগুলো অন্য রাস্তা দিয়ে চলে গেলে যারা আসে টেইলারকে দেখার জন্য। এলিয়েনের মতো দেখতে ওই ব্যক্তি যারাও টেইলারের কাছাকাছি চলে আসছে, কিন্তু ওই ব্যক্তি তাদের দুজনের দিকে কোনো ধ্যান দিচ্ছিল না। ওই গুহার ভিতরে থাকা ছোট্ট একটা পুকুরের মধ্যে থেকে পানি নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। আর তখনই যারার কান্নার শব্দ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকায় ওই ব্যক্তি। যারাকে টেইলারের কাছ থেকে সরিয়ে নেয়। যারাকে টেইলারের কাছ থেকে সরিয়ে টেইলারের মৃতদেহটাকে গুহার ভিতর থাকা পুকুরের মধ্যে ফেলে দেয়। যারা ভেবেছে ওই ব্যক্তি হয়তো টেইলারের ক্ষতি করবে। ওই ব্যক্তির হাতের ইশারায় বলছে, কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তার এই ভাষাগুলো যারা বুঝতে পারছিল না, কারণ সে কোনো শব্দ করছিল না, হাতের ইশারাতে কথা বলছিল। ঠিক ওই সময় জঙ্গলিরা চলে আসে ওই জায়গায় হাতে মশাল নিয়ে। ওই ব্যক্তির সঙ্গে জঙ্গলিদের সঙ্গে লড়াই বেঁধে যায়। জঙ্গলি লোকগুলো ওই ব্যক্তিকে বলে এবং যারাকে বলে, তোমরা এখান থেকে চলে যাও। আর ওই সময় টেইলার জীবিত হয়ে যায় পুকুরের মধ্যে। টেইলার দেখতে পায় ওই ব্যক্তি জঙ্গলিদের সঙ্গে লড়াই করছে। তখন টেইলার চিন্তা করে বলে, ওই ব্যক্তিও ও জঙ্গলি লড়াই করছে, আর এখনই আমাদের পালিয়ে যাওয়ার উপযুক্ত সময়। লড়াই চলার সময় একজন জঙ্গলি ওই ব্যক্তির মুখের মাস্ক খুলে ফেলে। মাস্ক খোলার কারণে ওই ব্যক্তির নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ সে পৃথিবীর মাটিতে নিঃশ্বাস নিতে পারে না। ওই ব্যক্তি বুঝতে পারছে তার হাতে সময় আর নেই। আধুনিক টেকনোলজি ব্যবহার করে সবগুলো জঙ্গলিকে মাটির সঙ্গে বেঁধে ফেলে। যেহেতু সে নিঃশ্বাস নিতে পারছিল না, তাই সেই মাটিতে বসে পড়ে। এইসব দেখে টেইলার বুঝতে পারছে ওই ব্যক্তি আসলে তাদেরকে সাহায্য করার জন্য আসছে। তখনই টেইলার খুব দ্রুত ওই ব্যক্তির মুখের ভিতর মাস্ক পরিয়ে দেয়। ততক্ষণে ওই ব্যক্তির প্রাণ প্রায় চলে যাচ্ছে। তার পোশাকের মধ্যে যে অক্সিজেন ছিল তা সম্পূর্ণ বের হয়ে গেছে, ফলে সে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে। তখন যারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বাইরের পৃথিবী সম্পর্কে, ওই ব্যক্তি কোনো কথা বলতে পারছিল না। একটি আধুনিক ডিভাইস ব্যবহার করে প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে বাইরে কি হচ্ছে সে বার্তা পাঠিয়ে দেয় এবং সবাই দেখতে পায় বাইরে কি হচ্ছে এবং কতটা সময় পার হয়ে গেছে। ওই ডিভাইসের মাধ্যমে তারা সবাই নিজ নিজ হিস্টোরিক্যাল ডিভাইস খুঁজে বের করে সংবাদ এবং নিউজ দেখতে থাকে। ওইখানে তাদের হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল, তবে কোনো ডিভাইসের মধ্যে সঠিক কোনো সময়ের উল্লেখ ছিল না। ওই সময় ব্যক্তির মারা যাওয়ার শেষ মুহূর্তে সমস্ত শক্তি ব্যবহার করে কত বছর চলে গেছে তা দেখিয়ে দেয়। সবাই বুঝতে পারে কয়েক হাজার বছর কেটে গেছে পৃথিবীতে। পুরো পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে পৃথিবীতে এখন আর কোনো গাছপালা নাই, কোনো মানুষও বেঁচে নাই। অক্সিজেন লেভেল 0, মানুষের জন্ম বন্ধ হয়ে গেছে। যে সকল ব্যক্তিরা বেঁচে ছিল তারা একটা স্পেস শিপের মাধ্যমে অন্য গ্রহে চলে গেছে। পৃথিবীর ইকোসিস্টেম হারিয়ে গেছে। আর এই কারণেই যারা ট্রায়াঙ্গেল চিহ্ন উপরে দেখতে পেয়েছিল। এসব সত্য জানার পর টেইলার এবং তার সঙ্গীরা বুঝতে পারছে তারা সম্পূর্ণ পৃথিবী থেকে আলাদা হয়ে পড়েছে। সবাই ভেঙে পড়েছে। যদি কোনোভাবে তারা সবাই উপরে পৌঁছে যেত, তারপরও তাদের পরিবার পরিজন কাউকেই খুঁজে পেত না। তখন টেইলারের মনে পড়ে যায় তারা গুহার মধ্যে প্রবেশ করছিল কেন। যদি হপার বেঁচে থাকে তবে সে তাদের একজন সঙ্গী হবে। তখন টেইলার সবার সঙ্গে পরামর্শ করে এবং তাদেরকে বলে, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে শুধুমাত্র হপারকে খুঁজে বের করা। যদি সে গুহার ভিতরে থেকে থাকে তবে এখনো জীবিত আছে। আর তখনই টেইলার মৃত রাখালের শরীর থেকে একটি পিস্তল খুঁজে বের করে এবং গুহার ভিতরে ও গভীরে প্রবেশ করে। একটা জায়গায় এসে দেখতে পায় গুহার ভিতরে রাস্তা দুদিকে চলে গেছে। একদিকে রাস্তার ভিতরে কিছু লাইটিং স্টিক পড়ে আছে। টেইলার বুঝতে পারে এটা হপারই রেখেছে, সে যেন কোনো মতে রাস্তা না হারিয়ে ফেলে। ওই লাইটিং স্টিককে ফলো করে টেইলার চলে যায় গুহার গভীরে। তখন সে একটি আদিবাসী জঙ্গলিকে দেখতে পায়। ওই জঙ্গলি তার ঘায়েল হওয়া মায়ের জন্য পানি নিয়ে যাচ্ছিল। টেইলার বুঝতে পারে হপার এই জঙ্গলিদের সঙ্গে লড়াই করছে এবং সে নিশ্চিন্ত হয়ে যায় হপার এখনো জীবিত। একটুখানি দূরে যাওয়ার পরই টেইলার হপারকে খুঁজে পায়। টেইলার জোরে জোরে চিৎকার করে হপারকে ডাকে, কিন্তু হপার তার দিকে কোনো খেয়ালই করছিল না। দূরে থাকা একটি জিনিসের দিকে তাকিয়েছিল হপার। ধীরে ধীরে টেইলারও ওই দিকে তাকায় এবং সে যা দেখে তাতে অবাক হয়ে যায়। নীল রঙের একটা ব্যারিকেড তাদের রাস্তা আটকে রাখছে। ব্যারিকেডের অপর পাশে একজন জঙ্গলি একটি ছোট্ট মেয়ের পিছু ছুটছে তাকে মারার জন্য। হপার টেইলারকে বলে ওই ছোট্ট মেয়েটা তার বোন। তখন সে বলে গুহার ভিতরে সময় খুব ধীরে ধীরে চলে, এখান থেকে দেখে মনে হচ্ছে তারা সবাই থেমে গেছে। সে আরো বলে এটা তো শুধুমাত্র শুরু, আরো কিছু তোমার জন্য অপেক্ষা করছে সামনে। পরবর্তী গুহাতে দেখতে পায় কিছু জঙ্গলি লোকের সঙ্গে স্পেনের
সৈনিকরা যুদ্ধ করছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা সবাই ফ্রোজন হয়ে গেছে। এরা ছিল সবাই স্পেনের রানীর পাঠানো সৈনিক। বাইরের পৃথিবীতে হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু গুহার ভিতর মনে হচ্ছে এই মাত্রই তাদের লড়াই শুরু হলো। টেলর হপারের বোনকে বাঁচানোর জন্য ওই ব্যারিকেডকে পার করে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। তখন হপার টেলরকে থামিয়ে দেয় এবং বলে, তুমি সামনের দিকে যেও না। সে বলে, এই ব্যারিকেডকে পার করে যদি তুমি ওটার ভিতরে প্রবেশ করো তবে তুমি ফিরে আসতে আসতে আমাদের কাউকেই খুঁজে পাবে না, ততক্ষণে আমরা সবাই মারা যাব। এর চাইতে ভালো হবে তাড়াতাড়ি গুহার ভেতর থেকে তুমি সবাইকে নিয়ে বের হয়ে যাও। তখন টেইলর হপার দুজনই সম্মতি প্রকাশ করে। টেলর দেখতে পায় হপারের বুকের মধ্যে বল্লমের আঘাত লেগেছে। অন্যদিকে জঙ্গলি মেয়েটা তার আহত মা ও অন্যান্য মৃত জঙ্গলিদেরকে জীবিত করে ফেলছে। টেলর বলে, যদি এই মেয়েকে এখন থামানো না যায় তবে সে সবাইকে জীবিত করে ফেলবে আর আমরা এখানে কেউই বাঁচতে পারবো না। তখন হপার একটি পিস্তল বাইর করে বলে, এটার মধ্যে যথেষ্ট গুলি আছে, আমি এদেরকে থামাচ্ছি, তুমি বাকি সবাইকে নিয়ে এখান থেকে উপরের দিকে চলে যাও। তখন টেইলর চিৎকার করে সবাইকে বলে, দ্রুত এখান থেকে পালাও। কোনো রকম সময় নষ্ট না করেই সবাই ছোটাছুটি শুরু করে। সবাই পৌঁছে যায় গুহার এন্ট্রেন্স পয়েন্টের মধ্যে এবং আলোক রশ্মিগুলো দেখতে মনে হচ্ছিল সময় স্থির হয়ে গেছে। পূর্বের মতো এখন আর অন্ধকার ও আলোকিত হচ্ছে না। সবাই কনফিউজ হয়ে গেছে ব্যাপারটা দেখে। তখন এলিয়েনের মতো দেখতে লোকটির ব্যবহৃত মই ব্যবহার করে তারা উপরের দিকে উঠে যাচ্ছে। সবাই যখন উপরের দিকে উঠে যায় তখন জঙ্গলি আদিবাসীরা অত্যাধুনিক মইয়ের নিচে অপেক্ষা করতেছে। তারা মই বেয়ে উপরে উঠতে পারে না। সবাই উপরের দিকে লক্ষ্য করে দেখে বাইর হওয়ার উপরের রাস্তাটা একটি পানির ট্যানেল হয়ে গেছে। উপরের দিকে পানি আর নিচে অপেক্ষারত জঙ্গলি। কোন দিকে যাবে সিদ্ধান্ত করতে পারছে না। তখন যারা উপরে পানিতে হাত দেয়, যারাকে উপর থেকে কেউ টেনে নিয়ে যায় ভিতরে। সে প্রথমে ভেবেছিল সে হয়তো বিপদে পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে তার মুখের মধ্যে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়েছে অজানা কোনো ব্যক্তি। নিচে জঙ্গলিরা আধুনিক মইয়ের সুইচটাকে অফ করে দেয় আর সঙ্গে সঙ্গে মইটা গায়েব হয়ে যায়। তারা নিচে পড়ে যাচ্ছিল। যারা পানির ভিতর থেকে গুহার ভিতরে দেখছিল সে দেখতে পায় সবাই থেমে গেছে যার যার জায়গাতে। মনে হচ্ছে সময় থেমে গেছে। তখনই 3টা ইলেকট্রনিক তার ছুটে আসে বিদ্যুতের গতিতে গুহার ভিতরে। তাদের প্রত্যেককে বেঁধে ফেলে, শূন্যের মধ্যে ঝুলিয়ে ফেলে সবাইকে। নিচে দাঁড়িয়ে থাকা আদিবাসী জঙ্গলিরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। যারা পোশাক পরিবর্তন করে ফিরে আসে এবং একে একে সবাইকে উপরে নিয়ে যাবে বলে। প্রত্যেককে বলে, তোমরা নিঃশ্বাস বন্ধ করো। এক একজন করে উপরের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরো কিছু ইলেকট্রনিক তার গুহার ভিতরে প্রবেশ করে খুব দ্রুত গতিতে। ওই তারগুলো জঙ্গলিদেরকে ছেড়ে গুহার ভিতরে প্রবেশ করে ফারবিকে, হপারকে, হপারের বাবা, হপারের মাকে এবং বোনকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। দৃশ্য চলে আসে, ফারবি পানির ভিতর থেকে বের হয় এবং সে মহাশূন্যের মধ্যে একটি স্পেসশিপের মধ্যে অবস্থান করছে। ফারবি চিন্তা করছিল, এগুলো কি দেখছি আমি? আর তখনই হপার পানির ভিতর থেকে বাইর হয়। দুজনকে দেখে অবাক হয়ে যায়। কিছু প্রশ্ন করার আগেই বাকি সবাই চলে আসে। তারা সবাই নতুন এক ইউনিফর্ম পরেছিল। হপারের বাবা মা এবং বোনকে ওই জাদুর পানির মাধ্যমে জীবিত করে বাইরে নিয়ে আসে ওই ইলেকট্রিক তারগুলো। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা এবং গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।